সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। শীতের আড়মোড়া ভেঙে নতুনভাবে উজ্জীবিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিএনপি এখন পুরোপুরি নির্বাচনমুখী। অন্য দলগুলো প্রস্তুতি নিচ্ছে নির্বাচনী লড়াইয়ের। এদিকে 28 ফেব্রুয়ারিতে জন্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে নতুন একটি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিও ঘোষণা হয়েছে আজ। শিক্ষা, ঐক্য ও মুক্তি স্লোগান নিয়ে গঠিত ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে থাকার ঘোষণা দিয়ে আত্মপ্রকাশ করেছে। তবে আজ এই নতুন সংগঠন আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাব এবং পদবঞ্চনার কথা বলে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। রাজনীতির এসব ঘটনার প্রবাহ নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির মাঠে নতুন হওয়া আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মিরাজ মিয়া, সদস্য জাতীয় নাগরিক কমিটি, এবং ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরু করতে চাই। শুরুতেই মোহাম্মদ মিরাজ মিয়া, আপনার কাছে আসতে চাই। যেহেতু এখন রাজনীতির মাঠে আপনাদের নতুন দলের আত্মপ্রকাশ এবং আজ যে নতুন ছাত্র সংগঠনটি ঘোষিত হলো, সেটির সাথে আসলে নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় আছেন, সদস্যরা আছেন, তাদের এক ধরনের যোগাযোগ আছে, তাদের এক ধরনের ঐক্য আছে। আমার প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে কোনো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন কিংবা প্রধান রাজনৈতিক দলের কমিটিগুলো মূলত ঢাকা কেন্দ্রিক এবং বিশেষভাবে বললে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। এবারও আমরা একই ঘটনা দেখলাম যে নতুন যে ছাত্র সংগঠনটি হলো, প্রথম 6টি পদের 5টিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 1টিতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এটিকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের বিক্ষোভ হয়েছে, সেখানে হাতাহাতির ঘটনা আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। একটু জানাবেন তাহলে যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে, সেই জায়গাটি আসলে কতটা নিশ্চিত করা গেল? অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আজকে সায়ন্ত ভাই আছেন, সায়ন্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে যেটি আপনি বলার চেষ্টা করেছেন যে নতুন যে ছাত্র সংগঠনটি গঠিত হয়েছে, এটির সাথে আমাদের এক ধরনের যোগাযোগ আছে এবং এক ধরনের সম্পর্ক আছে। সম্পর্ক এবং যোগাযোগ ওই জায়গা থেকে যে এই নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা আছেন এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরা হচ্ছে একই সাথে আন্দোলনের মাঠে ছিলাম, আমাদের ওই সূত্রে আমাদের সাথে যোগাযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটির সাথে আজকের যেই সংগঠনটি গঠিত হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই, এটি একটি স্বতন্ত্র সংগঠন। তৃতীয়ত হচ্ছে যে ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে আজকে ক্যাম্পাসে যেটি হয়েছে সেটি আসলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটি খুবই অনভিপ্রেত হয়েছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটি অন্যতম স্পিরিট বা আকাঙ্ক্ষা যাই বলি না কেন, সেটি ছিল যে আসলে বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে আসলে রাজনীতি আর যে হচ্ছে আপনার পেশি শক্তি ব্যবহার করা, সেখানে সন্ত্রাসবাদ, সেগুলো আসলে গেস্ট রুম বা নির্যাতন, সেগুলো দূর করার জন্য। তো আমরা বিশেষ করে নতুন যে সংগঠনটি হয়েছে এটির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এটি যেন অধিক রাজনীতিমুখী না হয়ে এটি যেন আসলে একাডেমিক যে এনভায়রনমেন্ট আছে সেই দিকে বেশি নজর দেয়, একাডেমিক কার্যকলাপ, তাদের শিক্ষা নিয়ে যে অধিকার ক্যাম্পাস ভিত্তিক, সেটা দিয়ে যেন ফোকাস থাকে। যেহেতু রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যাপারে আপনি বললেন যে এটা আসলে আপনাদের সাথে সম্পৃক্ত না কিংবা স্বাধীন একটা স্বতন্ত্র সংগঠন, সেই জায়গায় যদি আমি নাগরিক কমিটি নিয়ে প্রশ্ন করতে চাই আপনাকে, নাগরিক কমিটির নেতৃত্বে নতুন দল কিংবা উদ্যোগে নতুন দল আসতে যাচ্ছে 28 ফেব্রুয়ারি, এবং খানিক আগেই কিন্তু নাগরিক কমিটির সমস্ত পদগুলো বিলুপ্ত করা হয়েছে, শুধুমাত্র 4 জন অথবা 5 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 15 দিন, 28 ফেব্রুয়ারি থেকে 15 দিন তারা কার্যক্রম পরিচালনা করবেন। নাগরিক কমিটির যে নেতৃত্বে যে নতুন দল আসছে, সেখানেও কিন্তু একই ধরনের অভিযোগ আমরা বিভিন্ন মারফতে, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে প্রথম যে 7টি পদ আছে, সেই 7টি পদে সেই একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসলে অন্য কাউকে স্থান দেওয়া হচ্ছে না বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। তাহলে আমি প্রথম যে প্রশ্নটি করেছিলাম, ইনক্লুসিভনেস এবং মাদ্রাসা শিক্ষার্থী, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকার বাইরের শিক্ষার্থী যারা সমন্বয়ক ছিলেন, আপনাদের বিশাল সমন্বয়ক প্যানেল, তাদেরকে আসলে কেন শীর্ষ নেতৃত্বে আপনারা আনতে পারছেন না কিংবা আনতে চাচ্ছেন না? প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, এই দলটির আসলে অর্গানোগ্রাম কি হবে বা শীর্ষ নেতৃত্বে কারা থাকবে, এটি আমাদের মধ্যে এখনও ফাইনাল হয়নি। এটি এখনও অভ্যন্তরীণভাবে আমাদের, আপনি জানেন যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে আমাদের একটা পার্টি প্রিপারেটরি একটা টিম আমরা কাজ করছি। এই টিম হচ্ছে এই পুরো দলটাকে মানে কিভাবে একটি দল বাংলাদেশ মানুষকে উপহার দেওয়া যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। আমাদের আসলে এখনও পদবি নিয়ে ওইভাবে ফাইনালাইজ হয়নি। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটি বিশ্বাস করি যে আমরা বলছি যে আমরা একটি মধ্যপন্থা রাজনৈতিক দল আমরা বাংলাদেশকে উপহার দিব। এই মধ্যপন্থী দল করতে গিয়ে আমরা আসলে ডান বাম বিভিন্ন ক্যাম্পাস আমরা সবাইকে এক সুতায় নিয়ে আসার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে যে আসলে শুধু এক কেন্দ্রিক এটিকে না রেখে, পাওয়ারটিকে সেন্ট্রালাইজ না রেখে এটিকে আসলে ডিসেন্ট্রালাইজড করার জন্য এবং সকল পার্টিসিপেশন রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একটু বলবেন যে আমরা যেই নতুন ছাত্র সংগঠনটি হলো সেটির ব্যাপারে যেরকম পত্রিকাতে দেখেছিলাম,
ঘটনা কিন্তু সেটিই হয়েছে, মানে পদগুলো সেরকমই দেখেছি। নাগরিক কমিটির উদ্যোগে যে দল গঠিত হবে সেটি নিয়েও কিন্তু পত্রিকা মারফত এবং বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছবিসহ পদসহ তালিকা দেওয়া হচ্ছে, এবং ইতোমধ্যেই আলী হাসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাতকে রাখার ব্যাপারে কথা হয়েছিল। পরবর্তীতে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন তারা থাকছেন না, তারা বলতে চাচ্ছেন ট্যাগিং এবং ট্যাবু রাজনীতির সাথে তারা যুক্ত হয়েছেন, মুক্ত হতে পারছেন না, এরকম অভিযোগ করেছেন। আমরা দেখেছি যে দলের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে সরকারের সাথে এই দলের সম্পৃক্ততা আসলে অস্বীকার করার সুযোগ নেই, সরকার নিরপেক্ষ না। ছাত্র শিবিরের সভাপতি তো সরাসরি বলেছেন যে এই দল আসলে মানুষকে বিভ্রান্ত করছে, উপদেষ্টা হিসেবে পদত্যাগ করে আবার নতুন করে দল গঠন বিভ্রান্ত করছে। ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে দেখছে, একই সাথে তারা সমালোচনা করছে সংসার সংশ্লিষ্টতার বিষয়ে। এই বিষয়ে জাস্ট আপনার কাছ থেকে 1 মিনিটে শুনতেছি, তারপর আমি শান্ত ভাইয়ের কাছে যাবো। প্রথমত হচ্ছে যারা সমালোচনা করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে এটি যদি সরকারের পৃষ্ঠপোষকতার দল গঠন হতো তাহলে এটি হচ্ছে ডক্টর আমাদের যে প্রধান উপদেষ্টা ছিল তার পৃষ্ঠপোষক হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হচ্ছে না। উপদেষ্টা থেকে যিনি আসছেন তিনি একদম পদত্যাগ করে আমাদের দলে আসছেন, এটি আমাদের দলের একটি নিয়ম ছিল যে যদি কেউ আসতে চায় তাহলে পদত্যাগ করে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পদগুলোতে আসলে কে কারা ছিল, কারণ আমাদের সবারই একটা পূর্বের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পরিচিতি ছিল। যখন জাতীয় নাগরিক কমিটিতে আসে তখন কিন্তু তার পূর্বের ব্যাকগ্রাউন্ড বা তার যে পরিচয়টি, আইডেন্টিটি সেটি থাকে না, সে জাতীয় নাগরিক কমিটির সদস্য। তৃতীয়ত হচ্ছে জাতীয় নাগরিক কমিটিতে আসার পর আমি আসলে জাতীয় নাগরিক কমিটিতেই থাকবো নাকি নতুন রাজনৈতিক দলে যাব নাকি আমি দুই জায়গা থেকে আমি পদত্যাগ করবো বা অপশন নিব, সেটি আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি যেই দুজন আসলে জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছে এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেটিকে আমরা সম্মতি জানাচ্ছি। স্টেটমেন্ট ছিল, তারা আপনাদেরকে না জানিয়ে নাগরিক কমিটির মানে ব্যানার নিয়ে চীনে গিয়েছে বলে একটা আপনারা কিন্তু প্রেস স্টেটমেন্ট ইস্যু করেছেন। আমরা প্রেস লিস্টে আসলে ওইভাবে দিই না, আমরা প্রেস লিস্টটা দিয়েছি যে বিভিন্ন পত্রিকাকে একটা রিজয়েন্ডার দেওয়া, যে তারা উল্লেখ করেছেন যে জাতীয় নাগরিক কমিটির পরিচয়ে তারা গিয়েছেন। তো যে কারণে আমরা বলছি যে তারা আসলে ছাত্র নেতা হিসেবে তারা চীনে গিয়েছেন, জাতীয় নাগরিক কমিটির পরিচয় জাননি, এটিকে আসলে পরিষ্কার করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে মিরাজ মিয়া। আমি এ পর্যায়ে ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত আপনার কাছে আসতে চাই। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ কিংবা নতুন ছাত্র সংগঠন যেটি ঘোষিত হয়েছে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কিংবা আপনার যে অভিপ্রায় কিংবা আপনার যে মতামত সেটি একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনার সঙ্গে নাগরিক কমিটির মিরাজ আছে, অত্যন্ত প্রমিজিং লিডার আমি বলবো, তাকে ধন্যবাদ এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। আসলে এই ছাত্রদের দ্বারা যে সংগঠন হচ্ছে, এই সংগঠন নিয়ে শুরু থেকে আমি খুব আশাবাদী ছিলাম। একটা প্রত্যাশা এরকম ছিল যে তারা বাংলাদেশের এক নতুন ধরনের রাজনীতি আমাদের উপহার দেবে এবং তার মাধ্যমে প্রচলিত ধারার যে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি যে আছে তাদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে। এটা সত্য যে স্বাধীনতার পরে এই 52-53 বছরেও কিন্তু আমাদের রাজনীতি ঠিক জন আকাঙ্ক্ষার সঙ্গে মোটামুটি মেজরিটি অংশ সম্পৃক্ত হয়ে যেই রকম রাজনীতি প্রত্যাশা করি আমরা, সেই রকম রাজনীতি আমরা পাইনি, সেরকম সরকার পরিচালনা আমরা পাইনি। মানে সব সরকারের বেলায় দেখা গেছে সবচেয়ে ভালো যারা করেছে তাদেরও এত ত্রুটি হয়েছে যে মানুষ তাদের দিক থেকে একসময় তারা অজনপ্রিয় হয়েছে এবং মানুষ মুখ ঘুরিয়ে নেয়। আর 16 বছরের ফ্যাসিবাদ সেটা তো একটা ভিন্ন মাত্রা পেয়েছিল, ফলে একটা পরিবর্তন, নতুন ধারার রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আমাদের মধ্যে তীব্রভাবে তৈরি হয়েছিল এবং সেটা তৈরি করবার জন্য ভূমিকা রেখেছিল এই ছাত্ররাই, ছাত্র জনতা একসঙ্গে মিলে। কিন্তু তাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটাকে মানুষকে ধরে রাখবার জন্য যেরকম তাদের ঐক্য, যেরকম ভূমিকা দরকার ছিল, সেটি তারা দেখাতে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে। এটা দুঃখজনক এবং আমাদের মতো যারা আমরা নতুন রাজনীতির প্রত্যাশা করি তাদের আমরা খানিকটা হলেও হোঁচট খেয়েছি। প্রোগ্রামের শুরু হওয়ার আগে মিরাজের সঙ্গে বলছিলাম যে ঘটনাগুলো ঘটলো এগুলো কিন্তু একটা খারাপ মেসেজ দিবে সবার কাছে। যেমন ধরেন ইতিমধ্যেই নাগরিক কমিটির দুজন, যেটা আপনি বলছিলেন, যা তারা এই কমিটিতে থাকছে না বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে চায়নায় বসে, এবং সেই স্ট্যাটাস দেওয়ার মধ্যে তাদের যে কথা, তাতেও কিন্তু এদের মধ্যে যে একটা এরকম তাদের যে মতদ্বৈততা যে আছে, মতানৈক্যের অভাব আছে, সেটা স্পষ্ট হয়েছে। জুনায়েদ লিখেছে যে তার ফেসবুকের স্ট্যাটাসে বারবার বলার পরও যদিও হয়নি, তবুও চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ ও ইনক্লুসিভনেস এই দলের বৈশিষ্ট্য। তার মানে এই দলে নিশ্চয়ই আলোচনা হয়েছে।
ইনক্লুসিভনেস নিয়ে, সেটি তাদের প্রত্যাশা মতো হয়নি। গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি করবার আলোচনা হয়েছে, সেটিও তাদের প্রত্যাশা মতো হয়নি, এবং না হওয়ার ফলে তারা এই দলে থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন। ঠিক একই সময়ে মিরাজ যতই বলুক যে এই ছাত্র সংগঠনের সঙ্গে জাতীয় নাগরিক কমিটির সম্পর্ক নেই, কিন্তু এটা মানুষকে যেভাবেই আমরা বুঝাই, আমাদের প্রচলিত ধারার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বক্তব্য বলে অনেক কিছু চালিয়ে দিয়ে দূরে সরিয়ে রাখতে চায়, আবার যা খুশি তাই বলে মানুষকে বিভ্রান্তও করে, এবং যে কোনো কিছু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে কোনো না কোনো দায়সার একটা ব্যাখ্যা দিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। সেটাও আমরা কিন্তু এদের মধ্যে দেখতে চাই না। স্বচ্ছতা দেখতে চাই, স্পষ্ট অবস্থান দেখতে চাই। সরকারের মধ্যে যে 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আছেন, যে পরিচয়েই যেভাবে যে ব্যাখ্যা করুক না কেন, এরা এই ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিনিধি হিসেবে ওখানে গিয়েছে। তাদের মধ্যে একটা ঐক্য আছে অবশ্যই, একজন পদত্যাগ করুক আর 2 জন থাকুক, 3 জন আসলে এক, এভাবেই মানুষ দেখে। সেটা তাহলে তাদেরকে প্রমাণ করতে হবে এরা এক না। দ্বিতীয় হলো যে জাতীয় নাগরিক কমিটি এবং এই যে সমন্বয়কদের সমন্বয়ে যে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটলো, এরাও যে ঘুরে ফিরে সে একই ভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের উত্থান, এবং একই প্ল্যাটফর্মে থেকে যে কোনো মুভমেন্টে একজন ডাক দিলেই যে সবাই ঝাঁপিয়ে পড়েন, সেরকম একটা শক্তি। ফলে এটাকেও আলাদা করবার সুযোগ নেই। এবং যদি ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ড হয়, নির্বাচন হয় বা যে কোনো কিছু হয়, তাহলে এই জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক নাম নিয়ে আত্মপ্রকাশ করবে, রাজনৈতিক দল হবে, তাদের সঙ্গে একাত্ম হয়ে যে এই ছাত্র সংগঠন কাজ করবে, এ তো আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। কিন্তু সেই ছাত্র সংগঠনটির আজকের প্রথম দিনে তাদের মধ্যে যে দফায় দফায় হাতাহাতি হলো, তাদের মধ্যে যে বাকবিতণ্ড হলো, পাল্টাপাল্টি স্লোগান হলো, তাদেরই এক গ্রুপ আর এক গ্রুপকে নিয়ে বলছে বৈষম্যের ঠাঁই নেই, বৈষম্য করছে। যেই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করবার জন্য এত ছাত্র রক্ত দিল, এত জনতা রক্ত দিল, এত ক্ষয়ক্ষতি স্বীকার করলো, সেই ছাত্রদের একটা অংশই এখন আরেক গ্রুপের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনছে। এটা কিন্তু খুব ভালো মেসেজ না। ফলে এদের উচিত ছিল আরও ম্যাচিউরড অবস্থায় দলকে পরিচালনা করবার জন্য নিজেদের মধ্যে আরও বেশি কথা বলা, আরও বেশি কথা বলার স্পেস দেওয়া, আরও বেশি নিজেদের মধ্যেই রাগক্ষোভ প্রকাশের সুযোগ দেওয়া, যাতে এই রাগক্ষোভটা এক পর্যায়ে এইরকম পাবলিক না হয়ে পড়ে। যদি তাদের ঘরোয়া ফোরামে আলাপ আলোচনায় যাদের রাগক্ষোভ আছে, অভিমান আছে, অভিযোগ আছে, সেটা বারবার বলার সুযোগ দেওয়া হতো, সেটাকে অ্যাড্রেস করে আলোচনায় করে এক বিন্দুতে আসার সুযোগ দেওয়া হতো, তাহলে হয়তো এইরকম পাবলিকলি এটা আমাদের দেখতে হতো না। ফলে এখনও আমি আশাবাদী এবং প্রত্যাশা করি যে তারা আবার বসবে, আবার বসে তাদের মধ্যে যেসব গ্যাপ আছে সেটা মিনিমাইজ করবে, করে তারা একসঙ্গে হয়ে রাজনীতি করুক। আজকে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র সংগঠন সহ তাদের যে অনাকাঙ্ক্ষিত আচরণগুলি আছে, সেটাকে চ্যালেঞ্জের মুখে ফেলানোর জন্য এইরকম একটা সংগঠন বাংলাদেশে অত্যন্ত জরুরি। তারা যদি এটা ব্যর্থ হয়, তাহলে আমরা যে পরিবর্তনটা রাজনীতিতে আশা করছি সেটি কিন্তু আসলে আসবে না। কিন্তু আমার কাছে, আমি আশাবাদী, প্রত্যাশা রাখি, কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না। এখন এই লক্ষণকে তারা আরও এগোতে দিবে, নাকি নিজেরা সবাইকে ছাড় দিতে হয়, স্বার্থ ত্যাগ করতে হয়? তারা যখন মাঠে নেমেছিল গুলির মুখে, তখন তো জীবন পণ করে নেমেছিল, এরা তো মারাও যেতে পারত। সুতরাং যে জীবন পণ করে গুলির মুখে নামলো, নিজের অনেক সহকর্মী সহযোদ্ধাকে হারালো, সেই তারা বেঁচে থেকে তারা যদি এখন আবার ক্ষমতা, পদ, ভবিষ্যৎ প্রাপ্তির আশায় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে, তাহলে যে বা যারা এই পদ নিয়ে দ্বন্দ্ব করছে, তাদের ওই মুভমেন্ট নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে যে তারা কিসের লোভে কেন এই আত্মহত্যা দিতে গিয়েছিল। ওইটা খাঁটি দেশপ্রেম, মানবাধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ভোটের অধিকারের পক্ষে, দেশের পক্ষে কতখানি ছিল, আর নিজের স্বার্থ এবং নিজের অবস্থান পোক্ত করবার জন্য কতখানি ছিল? সেই প্রশ্নটা খুব দুঃখজনক হবে। সেই জন্য তারা যে দেশের জন্য, দেশের মানুষের জন্য জীবন দিতে গিয়েছিল, জীবন চলে যেতে পারত, সেই মানুষই আবার এসে এখন পদ, পদবি, পজিশন নিয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হচ্ছে এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছে, ঝগড়া ফ্যাসাদ করছে। এটা তো যে ট্রেডিশনাল পলিটিক্স আমরা দেখে আসছি, তার থেকে ভিন্ন কিছু তারা দেখাতে পারলো না কেন? এই দায়টা তাদের নিয়ে আত্ম উপলব্ধি আসে যদি, নিজেরা আবার প্রত্যেকে বসে ছাড় দিয়ে সবার যেটুকু জায়গা প্রাপ্য সেইভাবে দিয়ে একমত হয়ে আবার সামনে আসুক। অনেক ধন্যবাদ শান্ত ভাই আপনাকে। মিরাজ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, পদ পদবি নিয়ে দ্বন্দ্ব, এটি আসলে পূর্ববর্তী রাজনৈতিক ধারারই এক ধরনের প্রতিফলন। আপনার কি মন্তব্য? আপনারা কি আসলে পূর্ববর্তী রাজনৈতিক ধারার পরিবর্তন, নতুন বাংলাদেশ,
সেই স্বপ্ন নিয়ে দেখিয়েই কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করছেন, মানুষের সমর্থনগুলো আপনারা আদায় করার চেষ্টা করছেন। তাহলে যদি আমরা আগের রাজনৈতিক ধারাটাই দেখি, এবং যে বিষয়টি সায়ন্ত ভাই বলার চেষ্টা করলেন যে যে কোনো প্রক্রিয়াতেই যেভাবে করে আপনারা বলেন না কেন বিষয়গুলো মানে প্রাসঙ্গিক এবং সম্পর্কযুক্ত, কিন্তু এই যে অস্বীকারের যে রাজনীতিটা, যেটা কিনা হয়তো 2 মাস পরে প্রকাশিত হচ্ছে কিংবা হবে, সেগুলো কি আসলে একই ধারায় আছে নাকি কোনো পরিবর্তন আপনারা করছেন আসলে? দেখেন, এই যে বর্তমানে আমরা যেটা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, এবং আমরা দেখেছি যে বাংলাদেশে বিগত 5 দশক ধরে আমরা একটা ট্র্যাডিশনাল যে রাজনৈতিক এবং একটা সংকীর্ণ রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। তো এই সম্পূর্ণ ওই জায়গাটা থেকে আসলে একটা নতুন একটা জায়গায় শিফট আনা, নতুন একটা পরিবর্তন নিয়ে আসা, এটা একদিকে যেমন চ্যালেঞ্জিং, আরেকদিকে হচ্ছে কিছুটা সময় সাপেক্ষ। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, রাজনীতিতে যারা প্রবীণ আছেন এবং যেটা সায়ন্ত ভাই আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিলেন, এবং আমাদের যে নবীন আছেন, এটাই আসলে পার্থক্য। আমরা নবীনরা আসলে ভুল করব, আমরা অনেক জায়গায় আসলে আটকে যাব। সেক্ষেত্রে সায়ন্ত ভাইয়ের মতো যারা প্রবীণ আছেন আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন, আমাদেরকে পথ দেখাবেন। এটাই আসলে হচ্ছে নতুন রাজনৈতিক যে বন্দোবস্তের কথা বলছি সেটারই একটা অংশ। এই যে একটা পরিবর্তন, আজকে ছাত্রদের যে সংগঠন হলো, আজকে আমি এখানে জাতীয় নাগরিক কমিটির হয়ে কথা বলছি, ওইদিকে সায়ন্ত ভাই হচ্ছে কথা বলছেন। এই যে ডিফারেন্ট পলিটিক্যাল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে একসাথে যে আসার যে সুযোগটা, এটাই আসলে নতুন রাজনীতিতে যে পরিবর্তনটা আসছে, আমাদের মধ্যে কথা হবে, পলিটিক্যাল এসিমিলেশনটা হবে, তথ্যের আদান প্রদান হবে, একজনের মতাদর্শের সাথে আরেকজনের মতাদর্শের যে একটা মিশ্রণ হবে, এর মাধ্যমেই কিন্তু আসলে একটা রাজনীতির যে প্যারোকিয়াল যে কালচারটা, সেটা আসলে আসলে পরিবর্তন হয়ে একদিকে আমরা একটা লিবারেল পলিটিক্যাল কিন্তু কালচার যখন নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্যদিকে জামায়াত ইসলামী সহ আরো অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আপনাদের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলটিকে আগের জায়গাতেই দেখাতে চায়, এবং তারা বারবার করে বলার চেষ্টা করছে এটা এক ধরনের সরকার সংশ্লিষ্ট দল, এটা আগের ধারাতেই আছে, নতুন কোনো পরিবর্তন নাই, তখন তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? তাদের এই অভিযোগগুলো কি সম্পূর্ণভাবেই খারিজ করে দিচ্ছেন, নাকি এগুলোর সাথে আসলে খানিকটা কোথাও সংহতি আছে? না, সহমত বলতে এটাকে আমি আসলে খুব স্ট্রংলি দ্বিমত করি। কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দল এখনো গঠন হয়নি। রাজনৈতিক দল গঠন হবে এবং ওই দলের একটা গঠনতন্ত্র থাকবে, এবং তারপর ওই গঠনতন্ত্রের মধ্যে আসলে কার জন্য কতটুকু জায়গা আছে, ওখানে ইনক্লুসিভনেস আছে কিনা, ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি আছে কিনা, ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আছে কিনা, তখন আপনি একটা জায়গায় আপনি আমাদেরকে বলতে পারবেন। এখনো যেহেতু রাজনৈতিক দল গঠন হয়নি, আমাদের জাতীয় নাগরিক কমিটি আমরা যেদিন আত্মপ্রকাশ করি সেদিন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল উপহার দিবে। আমরা সেই জায়গাটি আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা সফলভাবে করতে সক্ষম হয়েছি। আমরা একটি নতুন রাজনৈতিক দল এই দেশকে উপহার দিচ্ছি। পরবর্তী যে দায়িত্বটা থাকবে ওই রাজনৈতিক দলের আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ওই রাজনৈতিক দলের গঠনতন্ত্র থেকে শুরু করে দলের ভিতরকার যে ডেমোক্রেসি, যে স্বচ্ছতা, যে ইনক্লুসিভনেস, সবাইকে এক জায়গায় নিয়ে আসা, সেটা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। এখন যেই নতুন কমিটি হতে যাচ্ছে আহ্বায়ক কমিটি, সেটি কি ডেমোক্রেটিক কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হচ্ছে, নাকি কারো নির্দেশনায় কিংবা কারো পরামর্শে আপনারা মেনে নিচ্ছেন? নির্দেশনা কিংবা পরামর্শ, আমাদের এই যে আহ্বায়ক যে কমিটিটি হচ্ছে সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থানের শক্তি যারা ছিল এবং হচ্ছে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে যারা প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে নিয়ে একটা স্বল্পকালীন আহ্বায়ক কমিটি ঘোষিত হচ্ছে। এখন আপনাকে তো একটু শুরু করতে হবে। শুরু করার পর আমাদের যখন কাউন্সিল হবে তখন আমাদের ভোটাভুটি হবে, ভোটাভুটির মাধ্যমে আমাদের নেতৃত্বটা নির্বাচিত হবে। তো যেই গণ অভ্যুত্থানের কথা বলছেন, আমি বারবার আপনাকে একটা জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে। আমি যদি সত্যি কথা বলি, ঢাকায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়, জগন্নাথে সম্ভবত 2 জন মারা গেছেন, এবং এর বাইরে জাহাঙ্গীরনগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ আল্লাহর রহমতে মারা যাননি, কিংবা তারা সবাই হেফাজতেই ছিলেন। যেই মানুষগুলো রক্ত দিয়েছে গণ অভ্যুত্থানের জন্য, তাদেরকে যদি আপনি প্রথম সারিতে না রাখতে পারেন, যেমন আমি একদম স্পষ্টই বলি, নাহিদ ইসলাম পদত্যাগ করে আহ্বায়ক হচ্ছেন, আমরা সবাই জানি। আমরা জানি সদস্য সচিব হচ্ছেন আক্তার। আমরা জানি যে হাসনাত, সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথম 5 জনের মধ্যেই থাকছেন। আমরা সামান্তার ব্যাপারে জানি তিনি সিনিয়র যুগ্ম সদস্য, মানে আহ্বায়ক, এবং তাসনিম যারা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হওয়ার সম্ভাবনা, এগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তার মানে প্রথম সারির যে 7টি অথবা 6টি পদ, সেগুলোতে সবগুলোই একই ধারার, একই ঘরানার। তো এই মানুষগুলোকে আপনি যখন যুক্ত না করবেন, তাদের এই ক্রোধটা, ক্ষোভটা আপনি কিভাবে আসলে মিনিমাইজ করবেন? দেখেন, আমাদের থেকে এটা প্রত্যাশা থাকবে যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে, বিভিন্ন কওমি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে, যে আলেম সমাজ থেকে শুরু করে, যারা সবাইকে যাতে নিয়ে আসা যায়। এবং দেখেন, এই গণ অভ্যুত্থানের বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের ফেস ছিল, এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু আন্দোলনটি ছিল না। আমরা মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান এই গণ অভ্যুত্থানে, সেটা আসলে অস্বীকার করার কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রেশারাইজ যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে সবাইকে যাতে নিয়ে আসা যায়। এবং যে অর্গানোগ্রামের কথা আপনি বলেছেন, এটি আসলে এখনও ফিক্স না। আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আসলে এখানে এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি একদম সামনের দিকে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অসংখ্য নারীদের অংশগ্রহণ ছিল। আমরা চাই যে এই নতুন যে দলটি আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে উপহার দিচ্ছি, সেখানে যাতে নারীরও একটা ভালো পার্টিসিপেশন থাকে, সেটি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অনেক ধন্যবাদ জনাব মিরাজ ভাই আপনাকে। আমি এই পর্যায়ে আবার আপনার কাছে আসতে চাই, ভাই, সেটি হচ্ছে
তাদের জায়গা থেকে যেই রাজনৈতিক স্বপ্ন দেখিয়ে নতুন রাজনৈতিক দলটি গঠন করা হচ্ছে, যদি সেটি গতানুগতিক ধারাতে চলে যায়, তাহলে পতিত যে শক্তি, যে ফ্যাসিস্ট শক্তি কিংবা তাদের সহযোগী যারা ছিলেন যে সমস্ত দলগুলো, তারা কি আবার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ডেফিনেটলি সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা ইতিমধ্যেই অনেকখানি স্পষ্ট হয়েছে। দেখেন, বাংলাদেশে বারবার নানান উসিলায় অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান হয়। এবার বিপ্লবের কাছাকাছি, কেউ বিপ্লব বলছেন, কেউ গণ অভ্যুত্থান বলছেন, এত ভয়াবহ একটা বিপর্যয় থেকে দেশকে রক্ষা করলো। 1971 সনে দেশকে স্বাধীন করলো একটা যুদ্ধের মাধ্যমে এই জাতি। সবগুলোতেই পরে এসেই ঐক্যের অভাবের কারণেই কিন্তু আমাদের সব অর্জন ম্লান হয়ে যায়। 1971 সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে এত জীবন দিয়ে এত সম্ভ্রমহানির পরে যে দেশ আমরা পেলাম, সেই দেশে একটা দল আমরাই সব করেছি, আমরাই সব খাবো নীতিতে চলার কারণে কিন্তু জাতীয় ঐক্য হলো না। জাতীয় ঐক্য না হওয়ার কারণে সমাজতান্ত্রিক ধারণা নিয়ে জাসদ আলাদা একটা ধারা তৈরি করলো। স্বাধীনতা বিরোধীরা প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে নানামুখী তৎপরতা শুরু করলো এবং এই বিভাজন এবং বিভেদের রাজনীতি দেশকে এগোতে দিল না। ঠিক এই 24-এর গণঅভ্যুত্থানের পরেও দেখেন আপনি যে এইখানে যে প্রচলিত ধারার যে পাওয়ার পলিটিক্স করার রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও তো একটা কৌশল আছে। তারা তো ক্ষমতার জন্যই রাজনীতি করেছে, অতীতে ক্ষমতায় ছিল, অতীতে পার্লামেন্ট মেম্বার হয়েছে বিভিন্ন দল থেকে। এখন এই দলগুলি তো চাইবে যে নতুন কোনো শক্তি তাদের জন্য যাতে থ্রেট হতে না পারে রাজনীতিতে, ফলে তাদের কৌশল নিয়ে তারা আগাবে। ফলে ছাত্ররা যে খুব স্মুথলি তাদের মতো করে এগোতে পারবে এটা আশা করার কোনো কারণ নাই। সেই ক্ষেত্রে ছাত্রদের তো আরও সতর্ক হওয়া দরকার ছিল, বা এই প্ল্যাটফর্মের যে আমাদের অনেক বৈরিতার মুখেই এগোতে হবে, কারণ আমরা যাদের জন্য থ্রেট হতে যাচ্ছি তারা তো আমাদের খুব সহজেই যে ছেড়ে দিবে, এগোতে পারবো, এটা ভাববার কারণ নাই। সেই অবস্থায় এই ছাত্রদের মধ্যে ঠিক ওই মুক্তিযুদ্ধের পরের মতোই দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেটাকে আমরা বলছি, দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলছি, তার পরবর্তীতে তারাও কিন্তু আদর্শিক ভিত্তিটাকে মজবুত করতে পারেনি। দেখেন, এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার বা এর ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধে লিপ্ত ছাড়া ছিল কারা? যারা 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের কিন্তু একরকম একটা আদর্শিক ভিত্তি, তাদের দলীয় আদর্শিক ভিত্তির মাধ্যমে তারা এগিয়েছে। ফলে তাদের ভিত্তিটা কিন্তু আগে থেকে দল আছে বলে একটা ধারা পেয়েছে। কিন্তু যারা আগে থেকে কোনো দল করেনি, কিংবা ছাত্রলীগ করা একটা ছেলে বা মেয়ে, সে এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের বাহিনী মানুষ মারছে, তাদের দলীয় গুন্ডারা খুনিরা মানুষ মারছে, সেইটার প্রতিবাদে মাঠে নেমে গেল এবং এই 36 দিনের একটা যুদ্ধে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল। ফলে এই যে বিভিন্ন গ্রুপ থেকে আসার মাত্র 36 দিনের যুদ্ধে তাদের যে একটা আদর্শিক ভিত্তি তৈরি হয়েছে, সেটা কিন্তু ভাববার কোনো কারণ নাই। ফলে বিভিন্ন আদর্শের লোকজন অথবা অরাজনৈতিক লোকজন তারা একটা বিশেষ মুহূর্তে এক হয়েছে ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য। শুধু ফ্যাসিবাদকে তাড়ানোটাই কোনো আদর্শিক ভিত্তি হতে পারে না। এখন নতুন করে তাদের মধ্যে যে আদর্শিক ভিত্তিটা মজবুত হবে, সেই টাইমটিও তারা পায়নি। ফলে তাদেরকে নানামুখী বৈরিতার মুখে পড়তে হবে। সেই বৈরিতার মুখে কি করে তারা ওভারকাম করবে, সেই কৌশলও কিন্তু তাদেরকেই বের করতে হবে। যে আমাদেরকে এই যে ছাত্রলীগ করা ছেলেটা আমার সঙ্গে এসছে, সে এখন সমন্বয়ক, এই যে বামপন্থী রাজনীতি করা একজন আসছে, সে আমার সমন্বয়ক, এই যে ছাত্রদল করা, ছাত্র শিবির করা, কিংবা অরাজনৈতিক অনেকে আসছে, আপনি এদের ভেতরে তো এখনো আগের আদর্শ কেউ কেউ লালন করে। ফলে এই অ্যাকুমুলেটিভ যে অবস্থানটা, সেটা খুব সহজ নয়। অনেক ধন্যবাদ আপনাকে মিরাজ মিয়া। যেটি সায়ন্ত ভাই বলছিলেন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা খুব কঠিন হবে। আমরা দেখেছিলাম 71 পরবর্তী সময়ে জাসদ কিন্তু নতুনভাবে গড়ে উঠেছিল এবং তারা কিন্তু তরুণদেরকে আকৃষ্ট করেছিল। পরবর্তীতে সেই জাসদেরও আদর্শচ্যুতি ঘটে এবং তরুণদের মোহভঙ্গ ঘটে। আপনাদের এই ব্যাপারটি মাথায় নিয়ে তরুণদের নিয়ে যে দলটি আপনারা করতে যাচ্ছেন, তরুণদের আকর্ষিত করে, সেখানে আসলে কি পদক্ষেপ নিচ্ছেন? দেখেন, এই নতুন যে দলটি আসতে যাচ্ছে, এই বর্তমান প্রেক্ষাপট এবং জাসদের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে যে পলিটিক্যাল যে মোমেন্টাম আছে, এই মোমেন্টাম আসলে জনগণ থেকে চাচ্ছে একটি নতুন দল হোক। একদিকে আমাদের যেমন একটা উদ্যোগ আছে, তেমনই জনগণও চাই একটি উদ্যোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে, এই দলটি সফল হওয়ার জন্য আমাদের জাতীয় নাগরিক কমিটির কাজ ছিল একটি ভালো দল উপহার দেওয়া, কিন্তু এটিকে সফল করার কাজ হচ্ছে আপনাদের সকলের। মিডিয়া থেকে যেমন এই দল যদি কোনো অগণতান্ত্রিক কিছু করে, সেটিকে যেমন আমরা সমালোচনা প্রত্যাশা করি, তেমনি এই দল যদি অনাকাঙ্ক্ষিত পেশি শক্তি ব্যবহার কিংবা সন্ত্রাসী আচরণ করে, তাহলে অন্য রাজনৈতিক দলগুলোও থেকে আমরা প্রত্যাশা করি যে তারা এটির গঠনমূলক সমালোচনা করবে। এবং জনগণ থেকেও আমরা চাবো যে আমাদের জন্য এই দলটিকে তারা যেন প্রেশার ক্রিয়েট করে সবসময় একটা স্বচ্ছতার দিকে রাখে। যে কারণে আমরা বলছি এটি একটি সম্মিলিত দল হবে, যেই দলের আসলে এই দলটি হবে সবার।
আপনারা সবাই সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই একটি নতুন বাংলাদেশের জন্য যাতে একটি ভালো দল হিসেবে দাঁড়াতে পারে এবং আগামীর বাংলাদেশে যেন এই দলগুলো, বাংলাদেশের যে রাজনৈতিক দলের মধ্যে যে কালচারগুলো, সেই কালচারগুলোতে যেন একটা ইতিবাচক পরিবর্তন এই তরুণরা নিয়ে আসতে পারে, সেটির জন্য আপনাদের সকলের কাছে পরামর্শ আমরা চাই এবং সেটির জন্য দলের জন্য দোয়া চাই আপনাদের। ধন্যবাদ মিরাজ ভাই। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, আপনি যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। না, তো এটি যে আমরা প্রত্যাশা রাখি এখনও তাদের ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তি ওভারকাম করুক এবং বাংলাদেশের যে পচা রাজনীতি সেটার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করুক, সেই প্ল্যাটফর্ম তারা দেখাক আমাদের, এটা চাই। নিজেদের মধ্যে বিভেদ কিভাবে সরাবে এ দায়িত্ব তাদেরকে। অনেক ধন্যবাদ ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং মোহাম্মদ মিরাজ ভাই, আপনাদের উভয়কে ধন্যবাদ জানিয়ে আমাদেরও প্রত্যাশা থাকবে অন্তর্ভুক্তিমূলক একটি রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা আসলে পেশি শক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, হানাহানি থাকবে না এবং সেই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সবগুলো রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের সোশ্যাল কিংবা পলিটিক্যাল হারমোনি বিরাজ করবে, এরকম একটি প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।